আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। পুরোটা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজান। ঢাকাকে ক্লিন এবং গ্রিন সিটি হিসেবে গড়ে তুলতে নানা পদক্ষেপ নিচ্ছে দুই সিটি কর্পোরেশন। ঢাকার উপর চাপ কমাতে সারা দেশে মৌলিক সুবিধা নিশ্চিত করতে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, পর্যায়ক্রমে ধীরে ধীরে দেয়া হবে ফ্যামিলি কার্ড, তাই বাজেটে চাপ পড়বে না। আর এসব কার্ডের জন্য নতুন করে টাকা ছাপার দরকার নেই বলেও জানান প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৩তম কার্যসূচিতে বেশ কিছু জনগুরুত্বপূর্ণ সম্পূরক প্রশ্ন উত্থাপন করেন সংসদ সদস্যরা। উনি যে কথা আমি বলতে গিয়েছিলাম, বেলা ১১টায় শুরু হওয়া অধিবেশনে তারকা চিহ্নিত সম্পূরক প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নদী ভাঙনের এই সমস্যাগুলো রয়ে গেছে। প্রশ্নে রাজধানী ঢাকা ঘিরে সরকারের পরিকল্পনার বিষয়ে জানতে চাওয়া হলে রাজধানী নিয়ে সরকারের গৃহীত পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। রাজধানী ঢাকাকে ক্লিন এবং গ্রিন সিটি রূপে গড়ে তুলতে স্থানীয় সরকার বিভাগের আওতায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে নানাবিধ পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমাদের লক্ষ্য হচ্ছে ধীরে ধীরে ঢাকা দেশের সকল অংশেই পর্যায়ক্রমিকভাবে এই বেসিক সুবিধাগুলোকে গড়ে তোলা। আমরা মনে করি এই সুবিধাগুলো যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে মানুষ কম উৎসাহিত হবে ঢাকা শহরে আসার জন্য, এবং এর মাধ্যমেই আমরা ধীরে ধীরে ঢাকার উপরে চাপ কমাতে সক্ষম হব বলে আমরা মনে করি। ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে চাপ বৃদ্ধি পাবে কিনা জানতে চাওয়া হলে প্রধানমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে ধীরে ধীরে ফ্যামিলি কার্ড দেয়া হবে, তাই বাজেটে চাপ ফেলবে না। প্রথম স্টেজে আমরা যারা ভালনারেবল ফ্যামিলি আমরা তাদেরকে এই কার্ডগুলো দিব। কাজেই ধীরে ধীরে আমরা বাজেটটি তৈরি করব এবং ধীরে ধীরেই আমরা কার্ড দেওয়ার সংখ্যাটা ধীরে ধীরে আমরা বাড়াবো, এবং সেজন্যই আমরা মনে করি আমাদের যে সব হিসাব নিকাশ করেছি আমরা, তাতে করে বাজেটের উপরে কোনো চাপ পড়ার তেমন কোনো কারণ নেই। আমরা অবশ্যই টাকা ছাপিয়ে দিচ্ছি না, আমরা টাকা ছাপিয়ে দিব না, বরঞ্চ আমরা মনে করি এতে ইনফ্লেশনটা কমে আসবে। প্রবল বর্ষণে হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী ৩ মাস সহযোগিতার কথাও জানান প্রধানমন্ত্রী। এই 3টি জেলার সহ ময়মনসিংহেরও কিছু অঞ্চল এই সমস্যার সম্মুখীন হয়েছে প্রবল বর্ষণে। এই এলাকাগুলোতে যেই কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের ফসল নষ্ট হয়েছে, তাদেরকে লোকেট করে আগামী 3 মাস আমরা তাদেরকে চেষ্টা করব সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার জন্য। নারী ও শিশুদের সার্বিক উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত কল্পে সরকারের চলমান নানাবিধ কার্যক্রমের কথা তুলে ধরেন সরকার প্রধান। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় নানাবিধ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর ভিতর উল্লেখযোগ্য হলো গরিব, অসচ্ছল এবং কর্মক্ষম মহিলাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন সাধনের লক্ষ্যে ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম, গর্ভবতী মায়ের গর্ভকালীন পুষ্টি এবং শিশু পুষ্টি চাহিদা পূরণ ও বুদ্ধিভিত্তিক বিকাশে মা ও শিশুর সহায়তা কর্মসূচি, মহিলাদের কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কর্মসূচি, নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিপণনের ক্ষেত্রে জয়িতা ফাউন্ডেশন পরিচালনা ইত্যাদি। নদী ভাঙন প্রবণ এলাকায় জনগণের জানমালের নিরাপত্তায় সরকার সচেষ্ট রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও সম্পদ রক্ষায় সরকার সচেষ্ট রয়েছে। এ লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ভাঙন প্রবণ স্থানগুলো নিয়মিত তদারকি এবং জরুরি প্রয়োজনে দ্রুততার সাথে সংস্কার কাজ পরিচালনার পরিকল্পনাও সরকারের রয়েছে। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। আগামী জুলাই থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পাইলট প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে একটি উপজেলায় 2টি বিদ্যালয়ে দেওয়ার কথা জানান প্রতিমন্ত্রী। সকালে সচিবালয়ে দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি স্কুল ব্যাগ, জুতা বিতরণ কর্মসূচি বাস্তবের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয়ের মিটিং শেষে কথা বলেন। এ সময় শিক্ষামন্ত্রী জানান, আগামী দিনের শিক্ষা ব্যবস্থায় সম্মিলিতভাবে কাজ করবে সরকার। সেই লক্ষ্যে স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণে ব্যবসায়ী ও উদ্যোক্তারা এগিয়ে এসেছেন। আমাদের অর্থ বছরের একদম শেষ সময় সরকার গঠন করবার কারণে আমরা কিন্তু সকল কর্মসূচি পাইলট প্রোগ্রাম হিসাবে শুরু করেছি, এবং এগুলো ম্যাসিভ আকারে বড় ধরনের আগামী অর্থ বছরে শুরু হবে।
এবং এই প্রোগ্রামটিও আমরা পরীক্ষা নিরীক্ষা করার জন্যে ইতিমধ্যেই বিশেষজ্ঞ টিম ব্যাগের ডিজাইন করে দিয়েছে, পোশাকের ডিজাইন তারা করে দিয়েছে। আমরা প্রাথমিকভাবে সেগুলো অ্যাপ্রুভাল করেছি। আগামী দিনের শিক্ষা ব্যবস্থায় সমন্বিতভাবে কাজ করার জন্য কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি যেটা রয়েছে সেটাকে আমরা অ্যাড্রেস করেছি এবং ওনারা সকলে এগিয়ে আসছেন। আগামী 180 দিনের ভিতরে যে আমাদের প্রোগ্রামগুলো রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে, প্রথমত হলো আমাদের কোমলমতি শিশুদের ব্যাগ এবং ড্রেস বিতরণ, সেই জায়গায় উদ্যোক্তারা এগিয়ে এসছেন। মানসম্পন্ন বড় বাজেট হলে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে। সর্বোপরি দেশের উন্নয়নের মাধ্যমে প্রবৃদ্ধিও বাড়বে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আগামী 3 মাসের মধ্যে ব্যবসার ক্ষেত্রে বিদ্যমান সমস্যার সমাধান করার আশ্বাস দেন তিনি। রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শ কমিটির বৈঠকে ব্যবসায় হয়রানি বন্ধের তাগিদ দেন ব্যবসায়ীরা। করের হার না বাড়িয়ে এর আওতা বাড়ানোর কথা বলেন তারা। আলোচনায় স্বর্ণ ব্যবসার সম্ভাবনার কথা তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। জ্বালানি সমস্যার কারণে অর্থনীতিতে অতিরিক্ত খরচ হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। সামগ্রিকভাবে অর্থনীতি স্বাভাবিক করতে 2 বছর সময় লাগবে বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। ট্রান্সপোর্টেশনের জন্য আপনাদের ব্যবসা বাণিজ্যের ইজ অফ ডুইং বিজনেসের যে কস্ট অফ ডুইং বিজনেস যেখানে যেখানে আপনারা বাধাগ্রস্ত হচ্ছেন আপনারা বলেন, আমরা সেগুলো সরিয়ে দেব। ইজ অফ ডুইং বিজনেসে কোথায় কোথায় আপনাদের বাধাগ্রস্ত হচ্ছে আপনারা বলেন। একেবারে আমি বলছি আমরা সরাসরি আগামী 3 মাসের মধ্যে সমাধান দেব। শুধু নাস্তা খেয়েই বিল কোটি টাকা। জুলাই জাদুঘরের এমন জাদুতে চোখ চড়ক আজ সবার। চেতনার জুলাই জাদুঘরে 6 মাসে নাস্তার এমন অস্বাভাবিক বিলে তোলপাড়। এছাড়া গণভবনের বাউন্ডারি করতে গিয়ে খরচ করেছে 65 লাখ টাকা। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের আলাদা বাজেট থাকলেও কোটি কোটি টাকা খরচ করেছে জাতীয় জাদুঘরের ফান্ড থেকে। দুর্নীতির এমন মহোৎসবে মেতে লুটপাট চালিয়েছে জাদুঘরের কর্তা ব্যক্তিরা। জাদুঘরের অনিয়ম নিয়ে দীপ্তচন্দ্র পালের ধারাবাহিকের প্রথম পর্ব আজ। 2024 সালের জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থান এবং বিগত সরকারের দমনপীড়নের তথ্য ও স্মারক সংরক্ষণ ও প্রদর্শনের লক্ষ্যে নির্মাণ করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। এতে শহীদদের ব্যবহৃত সামগ্রী, আলোকচিত্র এবং অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ নথিপত্র স্থান পাওয়ার কথা রয়েছে। তবে এই আবেগকে কাজে লাগিয়ে একদল বাগিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। 6 মাসে এই জাদুঘরের নাস্তার বিল 1 কোটি টাকার উপরে। এছাড়াও জাদুঘর পরিদর্শনে বিভিন্ন ভিভিআইপি আগমন উপলক্ষে 25 জানুয়ারি 2026 থেকে 15 এপ্রিল পর্যন্ত আপ্যায়ন বিল প্রায় 30 লাখ টাকা, যার ভ্যাট আসে প্রায় 3 লাখ টাকা। গেল বছরের 3 সেপ্টেম্বর থেকে জাদুঘরে 70 থেকে 80 জন ভলান্টিয়ারদের আপ্যায়ন বাবদ খরচ হয় 26 লাখ টাকা। এছাড়াও বিভিন্ন সভা কিংবা সেমিনারের নামে একটি রেস্টুরেন্ট থেকে বিল করেছে প্রায় 11 লাখ টাকা। বিল নগদ দিচ্ছে ওরা, ও নগদ টাকা দিয়ে নিয়ে যায়। নগদ টাকা দিয়ে আপনারা বিল করে দিতেন না? ওরা আলাদা বিল করে নেয়, আলাদা বিল করে দিতে। এই দুর্নীতির মহোৎসবে মেতে উঠেছে জাদুঘরের মহাপরিচালক। জুলাই জাদুঘরের নামে বরাদ্দ থাকলেও জুলাই জাদুঘরের রাস্তা ঘেঁষা বাউন্ডারির নামে জাতীয় জাদুঘরের কোষাগার থেকে হাতিয়ে নিয়েছে 65 লাখ টাকা। এছাড়াও জাদুঘরে শীতল পাটি সরবরাহ ও ইতিহাস বিভাগের প্রদর্শনীর কথা বলে বিল তোলা হয়েছে প্রায় 6 লাখ টাকা, অথচ এমন কোনো প্রদর্শনী হয়নি জাদুঘরে। এসব বিষয়ে কথা বলতে চাইলে অনুমতি মেলেনি জাতীয় জাদুঘরে প্রবেশের। কারে ফোন দিবেন? ওনার নাম্বার আমাদের কাছে নাই। কার কাছ থেকে পাবেন? আপনি সচিব না ডিজির সাথে দেখা করবেন? ডিজি সচিব দুইজনই। ওয়েবসাইটে নাম্বার আছে, ওইখানে কল দিয়ে পারমিশন নিয়ে তারপরে আসতে। একাধিকবার মুঠোফোনে কল দিয়েও সাড়া পাওয়া যায়নি জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওহাবের। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। ঢাকা সহ সারা দেশে আরও 5 দিন বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া উত্তাল সমুদ্রের কারণে দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত ও নৌবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে সকাল থেকে টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন অফিসগামীরা। সকাল থেকে ঢাকায় 17 মিলিমিটার বৃষ্টিপাত
রেকর্ড করার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। সকাল থেকে রাজধানীতে থেমে থেমে বৃষ্টি, কোথাও মাঝারি কোথাও ভারী বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ। ইতোমধ্যে ঢাকায় 17 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নিচু এলাকা ও ব্যস্ত সড়কগুলোতে জমে থাকা পানিতে যান চলাচলে ধীরগতি দেখা গেছে। হঠাৎ করে বৃষ্টি হওয়াতে একটু সমস্যা, তারপরেও ঢাকার জন্য বৃষ্টি হওয়াটা খুবই জরুরি ছিল। যারা রিক্সা চালায় তারাও কিন্তু বের হচ্ছে না, তো আমরা অনেক কষ্ট করে বৃষ্টির ভিতরে হেঁটে হেঁটে কিন্তু আসতে হয়েছে। রিক্সা একদম নাই পেলেই সারে। বৃষ্টির জন্য মূলত রাস্তাঘাটের বেহাল দশার কারণে যানবাহনের সমস্যা এবং মানুষের অনেক ভোগান্তির শিকার হচ্ছে আর কি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 5 দিন দেশ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালবৈশাখী যে ঝড় হয় এটা আগামী আরও 3-4 দিন কন্টিনিউ করবে। মোটামুটি এর প্রভাবে অনেক জায়গায় ভারী বর্ষণ হয়েছে। আমরা যদি দেখি গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কিশোরগঞ্জে, প্রায় 162 মিলিমিটার। এছাড়া ভোলাতে হয়েছে আপনার 151 মিলিমিটার। তারপরে আপনার পটুয়াখালীতে হয়েছে আপনার 114 মিলিমিটার। এমনকি দেশে অনেক জায়গায় ভারী বর্ষণ হয়েছে। সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে। মোটামুটি সারা দেশে, তবে মধ্য অঞ্চলে ইদানিং বেশি দেখা যাচ্ছে, বিশেষ করে আপনার রাজশাহী, রংপুর, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, তারপর হচ্ছে এবং চট্টগ্রামও এর প্রভাব রয়েছে। এটা আপনার আগামী আরও 3-4 দিন এটা কন্টিনিউ করবে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে নেত্রকোনা ও মৌলভীবাজারে 4টি নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আব্দুর রহিম, RTV, ঢাকা। একদিনের মাথায় সুনামগঞ্জে আবারও হাওরের বাঁধ ভেঙেছে। সকালে বৌলাই নদীর পানির চাপে মধ্যনগর উপজেলার গুরমার হাওরের একটি অংশ জিনারিয়া হাওরের বাঁধ ভেঙে যায়। তবে এটি বড় ফসল রক্ষা কোনো বাঁধ নয় বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। এদিকে জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে 2 জনের মৃত্যু হয়েছে। সকালে মাছ ধরতে গিয়ে তাদের মৃত্যু হয়। রাজবাড়ীতেও বজ্রপাতে মারা যায় 1 জন। এছাড়া উপকূলের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে ভোলায় ডুবে গেছে শহরের অধিকাংশ সড়ক। উত্তাল হয়ে পড়েছে নদী ও সাগর মোহনা। ঝুঁকি নিয়ে চলছে ভোলা লক্ষ্মীপুর রুটের ফেরি ও লঞ্চ। ঝালকাঠিতে টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে শ্রমজীবী মানুষ। সুগন্ধা ও বিষখালী নদী পানি বাড়ায় নদী তীরের মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। কুয়াকাটার উপকূলীয় এলাকায় গতকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। দর্শক, এ বিষয়ে আরও জানাতে হবিগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সহিবুর রহমান। সহিবুর, হবিগঞ্জে পানি বৃদ্ধির বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। সুজন, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে দীর্ঘ 4 দিন যাবৎ হবিগঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। উজানের পানি নামাতে আসলে হবিগঞ্জের যে নদ নদীগুলো রয়েছে, বিশেষ করে কুশিয়ারা এবং খোয়াই নদী, শতাং নদী দিয়ে পানি ক্রমান্বয়ে বেড়ে চলেছে। কিন্তু পানি উন্নয়ন বোর্ড যেটা জানিয়েছিলেন যে পানি বাড়ছে, কিন্তু এখন পর্যন্ত পানির যে পরিমাণ রয়েছে সে বিপদসীমার নিচেই রয়েছে। প্রত্যেকটা নদীতেই বিপদসীমার নিচে রয়েছে। ওনারা যেমনটা জানিয়েছিলেন যে যদি পানি বাড়তে থাকে এবং যদি আরও ভারী বৃষ্টি হয় তাহলে যে কোনো সময় হবিগঞ্জে যে প্রত্যেকটা নদী রয়েছে সেই নদীগুলো আপনার বিপদসীমার উপর দিয়ে যেতে পারে। সুতরাং আমি জানিয়ে রাখি যে এই ভারী বৃষ্টির কারণে হবিগঞ্জে আসলে কৃষি বুড়ো জমি যে রয়েছে সেই আবাদের ব্যাপক ক্ষতি হয়েছে। কথা বলছিলাম কৃষি বিভাগের যে অতিরিক্ত পরিচালক রয়েছিলেন দীপক কুমার পাল, উনি যে তথ্যটা দিয়েছিলেন যে এই ভারী বৃষ্টির কারণে হবিগঞ্জের 4টি উপজেলায়, বিশেষ করে আজমিরিগঞ্জ, বানিয়াচং, নবীগঞ্জ এবং লাখাই উপজেলাগুলোতে প্রায় 2700 হেক্টর জমি ইতিমধ্যে ভারী বৃষ্টির কারণে পানির নিচে তলিয়ে গেছে, যা আর সম্ভাবনা নেই যে যদি বৃষ্টি না কমে তাহলে এইগুলা উদ্ধার করার। আমি
এই বিষয়ে আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি। আমি এখন যে জায়গায় দাঁড়িয়েছি সেটা হচ্ছে হবিগঞ্জ সদর উপজেলার যে রিচি রয়েছে একদম শহরতলির কাছে। ভারী বৃষ্টির কারণে যে জমিগুলো রয়েছে মূলত সেই জমি কিন্তু ইতিমধ্যে পানির নিচে গিয়েছে, যে কারণে কৃষকরা খুব হতাশার মধ্যে ভুগছেন। কৃষকরা জানিয়েছিলেন যে কৃষি বিভাগ যে তথ্য দিয়েছে মূলত আসলে এর চেয়ে দ্বিগুণ জমি পানি নিচে তলিয়ে গেছে। কৃষকরা জানিয়েছিলেন যে আমাদের যে প্রত্যন্ত অঞ্চল রয়েছে হবিগঞ্জ সদর সহ বাহুবল সবটি এলাকায় ভারী বৃষ্টির কারণে আপনার এই জমি তলে গিয়েছে। কৃষকরা জানিয়েছিলেন যে সরকার থেকে যদি কোনো প্রকার সংকট, কৃষক যে শ্রমিক সংকটের যে বিষয়টা আছে সেটা যদি ওনারা একটু উদ্যোগ নিতেন তাহলে কৃষকের যে জমিগুলো এখনও রয়েছে সেটা আরও একটু উপকার হতো। যদি ভারী বৃষ্টি হয় তাহলে কিছুক্ষণের সুজানা হবিগঞ্জ থেকে ছিল পানি বৃদ্ধি নিয়ে সর্বশেষ তথ্য। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কালবৈশাখী ঝড় আর বৈরী আবহাওয়ায় সুনামগঞ্জের হাওরে বোরো ধান কাটায় শ্রমিক সংকট দেখা দিয়েছে। আবার বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় কম্বাইন্ড হারভেস্টার দিয়েও ধান কাটতে পারছেন না কৃষকরা। একদিকে শ্রমিক সংকট, অন্যদিকে ঝড় বৃষ্টি আর বন্যার সতর্কতায় ত্রিমুখী সংকটে পড়েছেন চাষিরা। সুনামগঞ্জ প্রতিনিধি বিন্দু তালুকদারের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। চলতি মৌসুমে সুনামগঞ্জের ছোট বড় 137টি হাওরের 2,23,511 হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। তবে নিয়মিত বৃষ্টিপাতে হাওরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। আবার পাহাড়ি ঢলে জেলায় বন্যার আশঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ক্ষতি এড়াতে তড়িঘড়ি করে পাকা আধা পাকা ধান সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। তবে বৈরী আবহাওয়ায় পাওয়া যাচ্ছে না ধান কাটা শ্রমিক, আবার পানিতে চালানো যাচ্ছে না কম্বাইন্ড হারভেস্টার ও রিপার। রোদের অভাবে শুকানো যাচ্ছে না ধান, এতে বিপাকে পড়েছেন চাষিরা। বৃষ্টির কারণে ধান হইতে না, মন হইতে পারে না, অবস্থা খুব খারাপ। ধান কাটতে পারেন না মানুষে, শ্রমিকও পাওয়া যায় না। কেরোসিনের দাম বাড়ার জন্য ধান কাটার মেশিন নাই, আইছে না। সরকারের কাছে একটাই সাহায্য চাইতেছি, সরকার কৃষকের পাশে দাঁড়াক। সম্ভাব্য ক্ষতি এড়াতে কৃষকদের দ্রুত সময়ের মধ্যে ধান কাটা শেষ করার নির্দেশ দিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড। ধানগুলো কাটার জন্য কৃষককে উদ্বুদ্ধ করতেছি এবং জেলা প্রশাসনের অবহিত করেছি। আশা করি যে আমাদের যদি কোনো আগাম বন্যা এই ধানগুলো যদি কেটে নিয়ে আসতে পারি তাহলে আগাম বন্যা দেখা দিলে হয়তো ক্ষয়ক্ষতি কমে আসবে। এদিকে জলাবদ্ধতা কিভাবে নিরসন করা যায় সে বিষয়ে কাজ করার কথা জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। জেলা প্রশাসন সহ পানি উন্নয়ন বোর্ড সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিলে এবং স্থানীয় জনপ্রতিনিধি সকল স্টেক হোল্ডার মিলে পানি কিভাবে নিষ্কাশন করা যায় সেই বিবেচনায় স্থানীয়ভাবে সবাইকে সহযোগিতা করার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে। সুনামগঞ্জে এবার বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 14 লাখ মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 5,000 কোটি টাকা। সুলাইমান কবির, RTV। হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনকে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতির মামলা থেকে অব্যাহতি দিয়েছে হাইকোর্ট। সকালে বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেয়। এই মামলায় মোয়াজ্জেম হোসেন চূড়ান্ত অভিযোগপত্রে আসামি ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন মামলার প্রধান আসামি। 2024 সালের 27 নভেম্বর বেগম খালেদা জিয়া হাইকোর্ট থেকে অব্যাহতি পেলেও মামলাটি চলমান ছিল। জুলাই গণঅভ্যুত্থানের রাজধানীর রামপুরায় 28 জনকে হত্যা মামলায় বিজেপি কর্মকর্তা রেদওয়ানুল সহ 4 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হবে এ সাক্ষ্য। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ আন্দোলনকালীন কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 8 অভিযোগে মানবতা বিরোধী অপরাধ মামলায় অভিযুক্ত জাসদ সভাপতি হাসানুল হকিনুর পক্ষে 7ম দিনের যুক্তি উপস্থাপন করবে তার আইনজীবী। এছাড়া আজ ট্রাইব্যুনালে আরও 3টি মামলার বিচারিক কার্যক্রম রয়েছে। সকালে এসব মামলায় গ্রেপ্তার মোট 15 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ ভয়াল 29 এপ্রিল। 1991 সালের এই দিনে ম্যারি এর নামক প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে তছনছ হয়েছিল বৃহত্তর চট্টগ্রাম সহ দেশের উপকূলীয় জনপদ। 250 কিলোমিটার বেগে আঘাত হানা ঘূর্ণিঝড়ের তাণ্ডবে সেদিন প্রায় 1,40,000 মানুষ প্রাণ হারান। 35 বছর পর আজও সেই দুঃসহ স্মৃতি
তাড়িয়ে বেড়ায় উপকূলবাসীদের। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। 1991 সালের 29 এপ্রিল 250 কিলোমিটার বেগে চট্টগ্রাম উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় ম্যানি-এন। মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয় উপকূলের বিস্তীর্ণ অঞ্চল। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে আনুমানিক 1,40,000 মানুষ প্রাণ হারান। সর্বস্ব হারিয়ে আশ্রয়হীন হন প্রায় 1 কোটি মানুষ। ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট 20 ফুট উঁচু জলোচ্ছ্বাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ভোলার হাতিয়া, চট্টগ্রামের সন্দ্বীপ, আনোয়ারা, বাঁশখালী, কক্সবাজারের চকরিয়া, মহেশখালী ও কুতুবদিয়া অঞ্চল। সেদিনের ভয়াল স্মৃতি দুঃস্বপ্নের মতো এখনো তাড়িয়ে বেড়ায় স্বজনহারা উপকূলবাসীকে। 91 সময় তো জানটা কেমন কোনো মতো বাঁচিয়ে আছে আর কি। আমার বড় ছেলে আমার কোলে ছিল, মেজোটা আমার ওয়াইফের কোলে ছিল, একজনের চালের উপরে ছিলাম। টনির ঘরে চালের উপরে আল্লাহ হয়াত রাখছে বলি আমরা 59 জন একসাথে ছিলাম, 11 জন মারা গেছে। আমি বাচ্চা কাচ্চা দিয়ে আমার ওয়াইফটা ওদেরকে পূর্ব থেকে পাঠিয়ে দিয়েছে। আমরা মুরব্বীরা এখানে বাড়িতে ছিলাম, আমাদের ঘর বাড়ি বিলীন হয়ে গেছে, আমরা গাছের পরে ছিলাম। 82 জন লোক মারা গেছে। এটা যারা দেখছে তারা কখনো বলতে পারবে না। সে সময়ের চেয়ে বর্তমানে এমন ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বেড়েছে বাংলাদেশের, বলছেন চট্টগ্রামের ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। 91 সালের ঘূর্ণিঝড়ের যে সিচুয়েশন বা পরিস্থিতি যেটা ছিল সেটা থেকে এখন আমাদের দুর্যোগ মোকাবেলা বাংলাদেশের সক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে। শতাব্দীর প্রলয়ঙ্কারী সেই দুর্যোগের কথা মনে করে এখনো আতঙ্কে চমকে ওঠেন উপকূলবাসী। ভবিষ্যতে এমন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকারকে পর্যাপ্ত পূর্ব প্রস্তুতি গ্রহণের পরামর্শ তাদের। আব্দুল হামিদ, RTV। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেলে 5:45টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।